হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়ে আবার একটা ভ্লগ স্টার্ট করলাম। সবাই তো অপেক্ষা করে বসে রয়েছো কণিকা দি কবে ভ্লগ দেবে, কেন ভ্লগ দিচ্ছ না? যাই হোক চলো, এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক কাজকর্ম হয়ে গেছে। আর আজকে একটা নতুন বেডশিট পেতে নিয়েছি। এরকমের বেডশিটগুলো না আমার ভীষণ প্রিয়। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে আমাকে পাঠিয়েছিল। আমি সেই ভিডিওটা তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি যদিও। তো সেটাই আজকে বিছানায় পেতে নিলাম। বেশ দেখতে ভালো লাগছে আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে। বরাবরই লাইট কালার আমার বেশ পছন্দ। তারপরে সকালবেলা আজকে না খিদে পেয়েছিল, মানে বীভৎস খিদে পেয়েছিল। কালকে রাত্রেবেলা ওই মুড়ি খেয়ে তরকারির সাথে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো দেখো, সকালবেলা তো সেভাবে কিছু খাওয়া হয় না, দুপুরে কটা ভাত খাই আর রাত্রেবেলা কটা। এবার রাতে তো ভাত খেতে ইচ্ছা করে না, রুটি ফুটি কিছু খেয়ে নিই বা ওটস খেয়ে নিই। কিন্তু ওই যেদিন মুড়ি খাই সেদিন না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় পরের দিন সকালবেলা উঠে। তো যেদিন কন্ট্রোল করতে পারি বা খিদে মরে যায় সেদিন তো ঠিক আছে, আর যেদিন পারি না সেদিন প্রচণ্ড খিদে পায়। তবে কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না, তো বরকে বললাম যে ম্যাগি খাবে। ওকে তো একবার বলাতেই রাজি হয়ে গেছে। আর এদিকে ম্যাগি মশলা ছাড়া মানে ছিঁড়তে গিয়ে আমার তো পুরো গায়ের মধ্যে পড়ে গেছিল। কি করব, সেটাকে আবার ঝাড়লাম, ঝেড়ে ম্যাগিটা ওদিকে হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়েও বললো একটু ম্যাগি খাবে, তো মেয়েকেও একটু দেবো, তার সাথে আমরা একটু ম্যাগি খেয়ে নেবো। আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র রান্না করতে করতে গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, ওই ফাঁকা হাতে বসে থাকলে না কাজগুলো বেড়ে যায়। আমি যদি ধরো ম্যাগি বসিয়ে নিয়ে একটুখানি নিজে বসতাম বা একটু রান্নাঘরেই বসে থাকতাম, তখন কিন্তু এই বাসনটা আর গোছানো হতো না। আবার এসে সেই বাসন আবার হতো, সেই বাসন আবার মাজতে হতো, আবার তারপরে কখন বাসন গোছাতাম তার মধ্যে রান্নার টাইম হয়ে যেত। তাই কাজের ফাঁকে ফাঁকে যদি আরেকটা কাজ করে নেওয়া যায় দেখবে অনেকটা সহজ হয়ে যায়। গাছের থেকেই দুটো ড্রাগন পেকেছিল, ফল আর কি, সেগুলোকেই পেড়ে আনা হয়েছে আর বেশ অনেকটা বড় হয়েছে। আর কালারটা দেখো কি দারুণ ফুটেছে, কালারটা বেশ মিষ্টি হয়েছে। তবে আমাদের ফ্রিজের মধ্যে এত ড্রাগনের ফল পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই। বিশ্বাস করবে না, এখন আর খেতে ইচ্ছা করে না। ওই যে বলে ঘরের জিনিস যতই দামি হোক না কেন, সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ইচ্ছা করে না, মানে সবার কাছে তখন বেশি লাগে। তো আমাদের হয়েছে ঠিক সেই রকম। সবাইকে দিয়েছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ বাদ নেই, কিন্তু নিজেদের কত খাবে, মানে এরকম একটা ব্যাপার, আর খেতেই ইচ্ছা করছে না। তারপর এদিকে মেয়েকে ম্যাগি দিয়ে আমরা একটু ম্যাগি নিয়ে বসে পড়েছি। বড়বউ একটাই প্যাকেট করেছি, মানে দুটো করেছি, তিনজনে মিলে ভাগ করে খাচ্ছি। তো যাই হোক অনেকটাই হয়ে গেছে, কারণ সকালবেলা খুব একটা বেশি খাওয়া যায় না, তো বললাম যে এটাই দুজনে ভাগ করে খেয়ে নিই। তারপরে রান্নাঘরের দিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে করব মোচার একটা তরকারি। তোমাদের সাথে রেসিপি যদিও আমি আগে শেয়ার করেছি আগের দিন, তো আজকে যতটুকুনি পারবো তাও শেয়ার করে দেবো। কারণ সবাই তো আর শর্ট ভিডিও দেখে না, অনেকেই ভ্লগের জন্য অপেক্ষা করে থাকে। আর আমার রান্নার জন্য অনেকে অপেক্ষা করে। আগে তো মাছ মাংস যখন রান্না করতাম সবাই আমার পদগুলো ভীষণ পছন্দ করতে। তবে এখন আমিষের কিছু কিছু পদ চেষ্টা করি একটু ইউনিক করার, আবার কিছু কিছু মানে প্রতিদিন তো আর হয় না। ওই সাদামাটা যেরকম আর কি হয় সবাই করে সেরকমই আবার করি মাঝে মাঝে। তো তারপরে এই দেখো চা খাওয়ার পর কিন্তু আবার অনেকটা বাসন জমে গেছে, কারণ মেয়েকে খাবার করে দিলাম। তারপরে আমরা একটু চাও খেলাম, এদিকে ম্যাগিও খেয়েছি। আর তারপরে ফ্রিজের মধ্যে কিছু আগের দিনের তরকারি, বাসি তরকারি পাতে ছিল, তো সেগুলো আর খাওয়া যাবে না, ফেলে দিলাম। তারপরে কিছু কিছু নোংরা টোংরা থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। যেমন ধরো দুটো সবজি পচে গেল, লঙ্কা রাখলাম পচে গেল, এরকম তো হয় সব বাড়িতেই। পটল রয়েছে পচে গেল, তো সেগুলোকে ফেলতে হয়, তো সেগুলোকে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হয় বাসনপত্রগুলো। আর আমার এটা স্বভাব কি বলতো, আমি যতবার রান্নাঘরে আসবো ততবারই আমাকে ঘর মুছতে হবে। মানে এই যে কাউন্টারটা একটু জল থাকলে হবে না, একটু নোংরা থাকলে হবে না, মানে সকাল থেকে যেন 50 বার আমাকে মুছতে হবে এটা। আজকে কি রান্না করব সেই ভাবছিলাম, বরের সাথে আলোচনা করছিলাম, তো ও তো আমাকে মানে একতরফা হাত উঠিয়েই দিয়েছে, বলছে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা পছন্দ সেটা রান্না করো। আগের দিন এখান থেকে বেশ 4-5টা মতো উচ্ছে তুলে নিয়ে গেছিলাম, তো আরো বেশ কয়েকটা উচ্ছে রয়েছে। তো ভেবেছিলাম 1-2 দিন যাক, একটু বড় হবে তারপরে গিয়ে পেরে নিয়ে আসবো। আর আজকে দেখো ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, বৃষ্টিও হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো ভাবলাম যে চট করে যাই, যে কটা আছে সে কটা তুলে নিয়ে আসি। আর উচ্ছে গাছগুলো কিন্তু বিনা যত্নেই হয়েছে, বেশ অনেকগুলো হয়েছে। তো এই দেখো এই পুরো লেবু গাছটার মধ্যে উচ্ছে গাছ পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো উচ্ছে গাছ খুব বেশি দিন থাকে না যদিও, ফল দিয়ে তারপরে আবার থাকবে না। তো এখানে দেখো বেশ কয়েকটা উচ্ছে হয়েছে, সেই কটাকেই পেরে নিলাম। বেশ কয়েকটা বলতে ওই 3-4টে ছোট বড় সব মিলিয়ে, সেটাই অনেক যেহেতু নিজেদের ছাদ বাগানের। আর এখানে না লেবুগুলো প্রত্যেক দিন পড়ে যাচ্ছে, পেকে পেকে প্রতিদিন লেবুগুলো যে হলুদ হয়ে যাচ্ছে, এসে দেখছি নিচে পড়ে রয়েছে। তো ভাবলাম যে কয়েকটা লেবুও তুলে নিয়ে যাই, আর তাহলে ওই ঘরে গিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, পরে খেতে পারবো।
আর লঙ্কা গাছে এত লঙ্কা হয়েছে, এই লঙ্কা তুলতে গেলেই মনে হয় 15-20 মিনিট লাগবে। সব লঙ্কা যদিও তুলিনি, তার মধ্যে বেশ অনেকগুলোই তুলেছি, কারণ প্রচুর লঙ্কা গাছ আমাদের এই ছাদ বাগানে রয়েছে। তো সব লঙ্কা যদি তুলতে যাই, এক ঝুড়ি লঙ্কা হবে, মানে বিশ্বাস করবে না, প্রচুর লঙ্কা, মানে এক একটা লঙ্কা গাছে এত পরিমাণে লঙ্কা হয়েছে। তো সেগুলোকেই ভাবলাম যে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে যাই। আর লঙ্কাগুলো দেখে না আমার লোভ হচ্ছে, আর আমার ছাদ বাগানের এরকম টাটকা সবজি দেখে সত্যিই লোভ হয়। মানে যারা বাগানি দেখবে তাদের কিন্তু এই জিনিসটা হয়। আর এখানে পুঁইশাকও হয়ে রয়েছে প্রচুর, তো ভাবছি পুঁইশাক আবার কাটতে হবে, কারণ পুঁইশাক খেতে আমার বেশ ভালো লাগে। ওই যে অ্যালার্জির সমস্যাটা হয়, ওই জন্য পুঁইশাকটা খেতে পারি না, স্কিপ করে যাই। তাও মাঝে মাঝে ইচ্ছা হয়, জোর করে খাই, তখন মনে হয় যে না, একটু না খেলে যেন আর ভালোই লাগছে না। তো এবার একদিন কুমড়ো টুমড়ো দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে মাখা মাখা করে রান্না করে খাওয়ার ইচ্ছা আছে। আর আকাশে কিন্তু দেখো একদম সুন্দর মেঘের ভেলা ভাসছে। এখন একটু হালকা হালকা মানে মেঘটা কেটে গেছে, তো দেখতে ওই জন্য ভালো লাগছে। তো এবার দেখো এই যে নিচে যে লঙ্কা গাছগুলো হয়েছে সেগুলোতে বসে বসে সব ছিঁড়ে নিচ্ছি, কারণ কুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কোমরে পায়ে পুরো ব্যথা হয়ে গেছিল। আর এখানে ঝুড়ির দিকে তাকালেই দেখতে পারবে অনেকগুলো কিন্তু লঙ্কা তুলেছি। তার মধ্যে অবশ্য উচ্ছে আছে আর লেবুও রয়েছে, কিন্তু তার মধ্যেও প্রচুর লঙ্কা আজকে তুলে ফেলেছি। তো ভেবেছিলাম যে অর্ধেকের বেশি লঙ্কা আজকে তুলে নেবো, যতগুলো গাছ আছে, কারণ এরপরে না ওই গাছের মধ্যেই বুড়ো হয়ে যাবে, গাছের মধ্যেই পেকে নষ্ট হয়ে যাবে। এরকম আগের বারে হয়েছিল, পুরো গাছে এত লঙ্কা হয়েছিল, মানে তুলে উঠতে পারিনি, খেয়ে উঠতে পারিনি, গাছের মধ্যে শুকিয়ে তারা লাল হয়ে পুরো একদম পেকেছিল। লাস্টে গিয়ে ওই পাকা লঙ্কাগুলোই তুলেছিলাম। এই দেখো আজকে এতগুলো লঙ্কা একসাথে তুলে নিয়েছি, যেন ছোট্ট ছাদ বাগানে এতগুলো যদি লঙ্কা হয়। আর এখানে দেখো উচ্ছেগুলো পেরে নিয়ে চলে এসেছি। তো আজকে উচ্ছে দিয়েই কিছু একটা করব, মানে উচ্ছে ভাজা করব, কিছু একটা বলতে ভাজা করব। তো আর তার সাথে ওই মোচার তরকারিটা করব। আর এখানে দেখো লেবু লঙ্কা যা যা এনেছি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছিলাম। এবার চলো দেরি করব না আর, চটপট করে কেটে নিই। আর এদিকে প্রেশার কুকারে একটা সিটি পড়েছে, তার মধ্যে আমি আলুও দিয়েছিলাম। তোমাদেরকে দেখাবো অবশ্যই কিভাবে রান্নাটা করছি। আর এখানে উচ্ছেগুলোকে একদম চাকচাক করে কেটে নিচ্ছি, যেমন ওই চাকচাক করে উচ্ছে ভাজা করে, একদম পুরো সেই কড়া কড়া ভাজা, ঠিক সেই রকমটাই করব। তো দেখলাম যে কয়েকটা উচ্ছে না আগের দিন ওই আনা হয়েছিল, ফ্রিজে ছিল, তো সেইগুলো একটু পেকে পেকে গেছে। ভেতরের বীজগুলো সব কটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, কারণ বীজ যদি চাবানো পড়ে আমার বর কিছুতেই খেতে চায় না। আর এখানে যে মোচাগুলো দেখো গোটা গোটা কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, পুরো একদম অন্যরকম একটা রেসিপি। এমনিতে তো মোচার ঘন্ট আমরা খাই, আগের দিন করা হয়েছিল, সেখান থেকে কিছুটা মোচা রেখে দিয়েছিলাম, তো ভাবলাম সেটা দিয়ে আজকে কোনো একটা নতুন রেসিপি করি। এটা যদিও অনেকেই করেছে, অনেকেই খেয়েছে হয়তো, তবে আমি কখনো এভাবে করিনি, আজকেই প্রথমবার করছি। হ্যাঁ, তবে অবশ্যই ইউটিউব দেখেই এটা করেছি, মনে মনে ভেবেছিলাম কিছু একটা করব। তারপরে দেখলাম যে ইউটিউবে কি রেসিপি আছে, পরে দেখলাম যে এরকম একটা রেসিপি অনেকেই করেছে, মানে অনেক পুরনো পুরনো ভিডিও ছিল। তো ভাবলাম যে দেখি ট্রাই করে, সবাই তো করছে, কেমন লাগে খেতে। তো খেয়ে দেখেছিলাম ভীষণ ভালো লাগে খেতে। যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো, তবে মোচাটা একটু কচি হলে বেশি ভালো হয়, পুরো একদম গলে যায়। আর এখানে দেখো আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে বেশ নামানোর আগে একটুখানি চিনি আর একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিতে হবে। মানে পুরো মনে হবে যেন সেই মাছ মাংস রান্না করলে যেরকম একটা সুন্দর গন্ধ আসে, বা পোলাওয়ের সাথে কোনো তরকারি রান্না করলে যেরকম একটা গন্ধ বেরোয়, ঠিক সেই রকম অবিকল খেতে হয়েছিল। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট, ওদিকে উচ্ছে ভাজাও কমপ্লিট। তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম আমার একটু কাজে, কারণ আমি একটু হেয়ার কাট করতে যাবো ভেবেছিলাম। ওই পেছনের নয়, পেছনের চুল কাটতে আমার ভীষণ মায়া লাগে, আমি শুধু ফ্রন্টে একটু লেয়ার কাটি, কারণ আমার চুল লম্বা চুল ভীষণ পছন্দ করি ছোটবেলা থেকে। মাঝখানে একবার চুল পড়ে যাচ্ছিল বলে রাগ করে অনেকটা কেটে ফেলেছিলাম, তবে অনেক কষ্টে আবার বড় করেছি। এই একটা জিনিস, চুলের প্রতি আমার ভীষণ মায়া, মানে আমি নিজেকে ভালো না বাসলেও চুলটাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। তবে হ্যাঁ, খুব একটা যত্ন সেই আগের মতো করতে পারি না। বিয়ের আগে আমার এক মাথা ভর্তি চুল ছিল, এখন তো চুল নেই বললেই চলে। মানে এখন যদি বলি আমার অনেক চুল ছিল, এখন হয়তো কেউ বিশ্বাস করবে না। তবে হ্যাঁ, এখনো যেটুকুনি আছে সেটুকুনি অনেক আছে, কিন্তু আগে আরো অনেক বেশি ছিল। আর এদিকে দেখো হেয়ার কাট হয়ে গেছে, তারপরে আমি একটু নেলস করব বলে এসেছিলাম, এক্সটেনশন, তো সেটাকেই করা হচ্ছে। আর এখানে এবার কালার দেওয়া হচ্ছে, মানে আমি বলছিলাম 3-4টে কালার সিলেক্ট করে রেখেছিলাম আলাদা করে। তো দিদি হাতে দিয়ে বলছিল যে কোনটা তোমার ভালো লাগে, আমি সবকটাই মানে লাগিয়ে তারপরে তুমি দেখবে যেটা বেশি ভালো লাগে তো সেটাই করা হবে। তো তারপরে এই যে পার্পেল কালার, ল্যাভেন্ডার কালারটা, এটা সিলেক্ট করা হলো। এটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছিল, আমিও বললাম এটাই করব, দিদিও বললো যে এটাই করো। তো এটা বেশ ভালো লেগেছিল। তো ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। মেরুন একটা বের করেছিলাম, এই 4টেই বের করেছিলাম, যে 4টে আমি তোমাদেরকে দেখালাম।
আগেরবার একটা স্কাই কালারের করেছিলাম, তো ভাবলাম এবার একটু অন্যরকম কিছু করি। তো দেখো নেলস এখানে শোকানো হচ্ছে, মানে নেল পালিশ পরার পর হয়ে গেছে, উপর থেকে একটু গ্লিটার দেওয়া হয়েছে। আর তারপরে ও দুটো কালার আছে এখানে, এটাকে কি যেন একটা বলে, আমি আগেরবারও করেছিলাম, আমাকে নামটা বলেছিল ওই যে দিদির কাছে করি। তবে আমি ওই আর কি, যে যার যে প্রফেশন সে সেটা মনে রাখতে পারে। আমাকে মেকআপের ব্যাপারে জিজ্ঞাসা করো আমি বলবো, আমাকে ইউটিউবের ব্যাপারে, আমাকে ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করো বলবো। তবে নেলসের ব্যাপারে আমি খুব বেশি একটা জানি না, যে যার যে প্রফেশন সে সেটা বেশি ভালো জানবে চিনবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে ফাইনাল কোটিং, ওপর থেকে কি একটা দিয়ে দিচ্ছে জেল টাইপের। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এদিকে আমার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, যদিও 10টা বেজে গেছিলো, আমি এসেছি 8:30টার সময়, মানে 2 ঘন্টা লেগেছে। তো আর বাইরে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল। তো এই হচ্ছে দিদির পার্লার। অনেকে জিজ্ঞাসা করেছিল কণিকা দিদির পার্লারের অ্যাড্রেসটা দিও, বা কি করে যোগাযোগ করব দিও। দেখো দিদি কিন্তু মানে এখনো পর্যন্ত দিদির একটা ছোট বাচ্চা আছে, ওই জন্য হোম সার্ভিস দেয় না, মানে বাড়িতে যায় না। তো আশা করি ভবিষ্যতে যাবে। আমি তোমাদেরকে একদম ভিডিও শেষের দিকে ওনার ভিজিটিং কার্ডটা শো করিয়ে দেবো, ওখানে নাম্বার আছে, তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা শ্যামনগরের মধ্যে থাকো আসতে পারো দিদির পার্লারে, ভীষণ রিজনেবল, মানে ভীষণ কমের মধ্যে সব কিছু করে। হেয়ার কেয়ার, হেয়ার স্পা, আমি যতটুকুনি জানি আর কি, ফেসিয়াল, তারপরে নেলস, আইব্রো, সব কিছুই মোটামুটি আর কি করে। ট্যান ফ্যান এগুলো আর কি সমস্ত কিছুই করে। আর দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক হাতের। আমি এক হাতেই করি, আর রাউন্ড করলাম না, কারণ প্রথমবার রাউন্ড করেছিলাম, প্রথমবার নয় যদিও, মানে এই দিদির কাছে প্রথমবার আমি রাউন্ড করেছিলাম। তো তারপর থেকে এরকম চৌকো শেপটাই আমার বেশ পছন্দ, তো ওই জন্য চৌকো শেপটাই করি। আর এই হচ্ছে দিদির কার্ড। তো তোমাদেরকে একবার শো করিয়ে দিলাম, এখানে দেখো নাম্বারও রয়েছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। যারা শ্যামনগরের মধ্যে থাকো তারা অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারো। ওই যে বললাম ভীষণ রিজনেবল প্রাইস, মানে অন্য জায়গার থেকে অনেক কমের মধ্যে তো কিন্তু সমস্ত রকম সার্ভিস দিয়ে থাকে। আর হাতের কাজও মোটামুটি, মানে আমি যতদূর জানি, আমি যতদূর দেখেছি খুবই ভালো। চলো ভিডিওটা এন্ড করলাম, ভালো থেকো।